সাংবাদিক বন্ধুগণ, ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা আর একটা দিন মাত্র আমার হাতে আছে। এটাই মূলত বলতে হবে শেষ দিন। আমি আজকে আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে একটু বার্তা দিতে চাই। সামনে কোনো মাইক আর চলবে না, মাইক বন্ধ করেন। আপনাকে এই দায়িত্ব কেউ দেয় নাই, আপনি বসাবেন উঠাবেন। আপনার মাইকটা বন্ধ করে আপনি বসে যান। এরপরে যারা পারে তারা বসবে, যারা পারে তারা দাঁড়াবে। আর কাউকে বসার কথা বলার দরকার নাই ভাই, একদম নিজেকে সংযত কর। সম্মানিত ফরিদপুরবাসী, আমি প্রথমে এই এলাকার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফরিদপুর পদ্মা বিধৌত একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার জন্য গতকাল হয় না, এই জেলার জন্ম হয়েছে দুজন আগে। এরকম জেলা বহু জেলা ইতিমধ্যে বিভাগে পরিণত হয়েছে, বিভাগে হেডকোয়ার্টার হয়েছে, মেট্রোপলিটন সিটি হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কিন্তু ফরিদপুর কেন মাটির সাথে গড়াগড়ি যাচ্ছে? কেন হলো না? কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে, অন্য একটা জায়গায় হয়ে নাই। এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি, কিন্তু যার যেটা পাওনা তাকে দিতেই হবে। এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি, এখনো কথা বলছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে, অন্য কোনো নামে নয়। বাংলাদেশে পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে। এটা নিয়ে চলচাতুরি করার কোনো দরকার ছিল না। এটা নেহায়েত এক ধরনের জিবি মানসিকতা থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল। ইনশাআল্লাহ কালো অধ্যায়ের অবসান হবে। এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন সিটি হবে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে জেলার কি হবে? অবশ্যই নদী আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু সেই নদীগুলোকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। আমরা সেই নদীগুলোকে প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলা জীবন ফিরিয়ে দেওয়া। নদীর জীবন যদি ফিরিয়ে আসে, বাংলাদেশের জীবন ফিরে আসে। এই নদী শুধু পানি দেয় না, এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে। সম্মানিত ভাইরা, এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, সে একই কারণ। অথচ এরপরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রক্ষণ করে অনেক উপরে চলে গেছে। ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পূরণ হবে। ইনশাআল্লাহ প্রথম দিনই হবে না, একটু ধৈর্য ধরতে হবে। এখানে পাট উৎপাদন হতো, আগে পাট কল ছিল সম্ভব আমি জানি। এখন বোধহয় সেই পাট কল ঘুরিয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে। না, আমরা জাতির যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না। আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হয়, সেখানে ইনশাল্লাহ কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেখানে ওইটুকু সুযোগ নেই, সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওটা বাংলাদেশের এই শিল্পে পরিণত করা, পুরানা ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা। আফসোস 54 বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল, সেইটুকু আমরা পাইনি। এখন তো আমি বলবো না যে কিছুই হয়নি, হয়েছে।
কিন্তু তার থেকে 7 গুণ বেশি হওয়া সম্ভব ছিল। বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে, মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে, চীনের মতো দেশ, ভারতের মতো দেশ তাদের তার থেকে 7 ভাগের 1 ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে। এই রাস্তার টাকা কোথায় গেল? কার পেটে ঢুকলো? কোন দেশে আশ্রয় নিল? জনগণ খুঁজে বের করবে। আর জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে, তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেগুলা বের করে নিয়ে আসে। এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা, 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা। এরা সকলের টাকা মেরে এগুলো বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে, শক্তি দিলে যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না। এই টাকা যাদের আত্মীয় তহবিলে, সেই তহবিল থেকে ইনসাফ ক্ষেত্রে যে এলাকা যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে, আগে ওইটা যে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো মামুক আলোর কোনো টেলিফোন আমরা পরোয়া করবো না, কোনো নেতা নেত্রীর মুখও দেখবো না। কোথায় প্রধানমন্ত্রীর বাড়ি আর কোথায় প্রেসিডেন্টের বাড়ি, এটা আমাদের বিবেচ্য বিষয় হবে না। আমাদের বিবেচ্য বিষয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে সাজানো ইনশাআল্লাহ। কথা দিয়ে যাচ্ছে, ফরিদপুরের প্রতি আমরা বেইনসাফি করবো না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। অতীতে যেমন ওয়াদা পালনের চেষ্টা আমরা করেছি, যেমন জনগণের সুখে এবং দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারি। যে ভাইরা এখানে যারা আমির বলেছেন, আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান, তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন। আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আজন্য যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দিই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম। যারাই আমার চরিত্রের উপর আঘাত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি, আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আল্লাহ ক্ষমা পাইতে চাই। মানুষ হিসাবে আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে, স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ অবিচার করলে তাকে ক্ষমা করে দেওয়া। আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না, আর আমার রক্তের সাথে এটা যায়ও না। আপনারা দেখেছেন 34-এর বিপ্লবের পর 5 তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহেরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে, দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। ফরিদপুরবাসী আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি? আমরা নেইনি। এখানে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন, তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি। কেন মারিনি জানেন? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়। একটা ডে ফাইনাল আসবে, আল্লাহ তাআলা আসল বিচারটি করবেন। হ্যাঁ, একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না। আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি। শুধু তাই না, 6 তারিখ থেকে শুরু করে একটানা 20 তারিখ পর্যন্ত 15 দিন সারা বাংলাদেশে মসজিদ, মঠ, চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে। যাদের জীবন সম্পদ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি দেশ পুলিশ ছাড়া চলবে না, আপনারা থানায় যান, থানার বাইরে আমরা পাহারা দিব, ভিতরে বসে আপনারা কাজ করুন। অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই, আসবাবপত্র নাই,
নাই, লজিস্টিক সাপোর্ট নাই, আমরা কাজ করবো কিভাবে? আমরা 232টি থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি, করে বলেছি এবার আপনারা কাজ করুন। কেন জানেন? এই দেশটাকে আমরা ভালোবাসি, মানুষকে আমরা ভালোবাসি। তাই 15.5 বছর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে। দেশবাসী দুঃখে থাকি সুখে থাকি, আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি। আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম, আমরা সিজনের না। আল্লাহ এখানে পয়দা করেছেন, এই দেশটাকে আপন মনে করতে চাই, ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। এই দেশে 4টি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম। আমরা আমাদের কথা রেখেছি। স্বাধীনতার 54 বছরে অনেকেই এখানে বড় হয়েছেন, কেউ বলতে পারবেন না কোন একজন অন্য ধর্মের মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি, কেউ বলতে পারবেন না।